নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। চাপে বিজেপি, যৌথ যুগের সূচনা। বরাক উপত্যকা বিভিন্ন সমস্যা নিয়ে সরব শিলচরের নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। শিলচর ক্যাপিটাল পয়েন্ট এলাকায় সড়ক সংস্কারে হাত দিল বজরং দল। জিরিবামে হিংসাত্মক ঘটনায় কাছাড় সীমান্তে কড়া প্রহরা। গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশ সুপার নোমাল মাহাতোর। করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবি উত্থাপন পরাজিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। এবারে আসছি বিস্তারিত খবরে। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। চাপে বিজেপি, যৌথ যুগের সূচনা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আজ রবিবার সন্ধ্যে 7:15 নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় এই শপথ গ্রহণ হয়। নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের মধ্যে বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন। জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই অনুষ্ঠানকে ঘিরে সংবাদ মাধ্যমগুলো ছিল সরগরম। এদিকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন সরকার কেমন হবে তা নিয়ে আলোচনা। শপথ পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দেন। এদিকে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন টিকমগড়ের সাংসদ ডক্টর বীরেন্দ্র কুমার, ধারওয়াদের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রাক্তন মন্ত্রী গিরিরাজ সিং, প্রাক্তন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিলেন শরিক দলের নেতারা। নরেন্দ্র মোদীর 3 মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন শরিক দলের নেতা জিতেন রাম মাঝি, রাজীব রঞ্জন সিং। এছাড়া শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আরও একবার মন্ত্রিসভায় জায়গা করে নিলেন পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান। ফের মন্ত্রী পদে শপথ নিলেন এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার পুত্র এইচ.ডি. কুমারস্বামী। নরেন্দ্র মোদীর 3 মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অন্যদিকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন নির্মলা সীতারমণ। শপথ নিলেন নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। মন্ত্রিসভার সদস্য হিসেবে রাজনাথ সিং এর পরই শপথ গ্রহণ করলেন অমিত শাহ। তারপর শপথ নিলেন নীতিন গডকরি। জাতীয় সঙ্গীতের পর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। জাতীয় সঙ্গীতের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। এদিকে মহেন্দ্র ক্ষণের 1 মিনিট আগে এসে পৌঁছান নরেন্দ্র মোদী। বরাক উপত্যকা বিভিন্ন সমস্যা নিয়ে সরব হলো শিলচরের নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। বরাক উপত্যকাকে বাঁচানোর দাবিতে রবিবার মধ্য শহর ভবনে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এক সভা আয়োজন করা হয়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত বক্তারা বলেন, বরাক উপত্যকা বিভিন্ন সমস্যায় জর্জরিত। যেমন শহরের রাস্তাঘাটের দুরবস্থা, প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আম জনতাকে। উত্তর পূর্বের সার্বিক উন্নয়নের স্বার্থে 2টি রেল ও 1টি সড়ক পথ শীঘ্রই রূপায়ণের দাবি তুলে ধরেন তারা। করিমগঞ্জ মহিষাসন থেকে বাংলাদেশের ভিতর দিয়ে সীমা পার রেল পরিষেবা চালু করা সহ শিলচর শহরের রাস্তাঘাট অতি সত্বর মেরামতের দাবি রাখেন বক্তারা।
বরাক উপত্যকার সমস্যা অতি সত্বর সমাধান না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শিলচর শহরে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে, লিংক রোড, শিলংপট্টি, সোনাই রোডের যারা একেবারে বারবার সেখানে বিপর্যস্ত হচ্ছেন, সেই জায়গাটাকে হাইলাইট করে এই আন্দোলনটাকে অন্তত মাসখানেক হোক বা না পাওয়া পর্যন্ত, কিছু না পাওয়া পর্যন্ত এগিয়ে নেওয়া যাওয়া হোক, এটা করে পরবর্তী স্টেপে বা পরবর্তী পদক্ষেপে অন্যান্য দাবিগুলো ধীরে ধীরে আসে। একসাথে এগুলো আসলে সেগুলো অত্যন্ত লঘু হয়ে যায়, গুরুত্ব পায় না। এই লাস্ট কথা বলে সবাইকে, সাধারণ নির্বাচনের আগে এক মন্ত্রী তার বয়ানে বলেছেন 26-এ হবে, এটা 2026-এ। এটা কি 2026-এ আমাদের রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে? এটা একটা সন্দেহের জায়গা। আর প্রশ্নের জায়গা হলো 4 জুন অবধি আমার সঙ্গে আপনারাও ভাবতে শিখেছিলেন যে আমরা বিশ্বগুরু হয়ে যাচ্ছি। 4 জুনের পরে এখন অবস্থান আমি জানি না, আমরা বিশ্বগুরু হয়ে যাচ্ছি। তৃতীয় বৃহত্তম অর্থনীতি আমাদের হচ্ছে 4 জুনের পরে। আজকে 8 জুন, আমি জানি না আজকে আমাদের সামগ্রিক অবস্থানটা কি আমি জানি না, কিন্তু এই যে বিশ্বগুরু হয়ে যাচ্ছি, 30 কিলোমিটার 28 কিলোমিটার জায়গা আমরা কত বছর হিসাবটাও ভুলে গেছে, 15 বছর হয়েছে। জায়গা জমি অধিগ্রহণ হয় না, ছাড়পত্র পাওয়া যায় না। এগুলো যখন হলো, তারপরে প্রতি বছরই এক একজন যান আর গিয়ে এক একটা টার্গেট ঠিক করে দেন। আমরা যদি 1 ঘন্টা সময় আমি চেয়েছি, মাসে 1 ঘন্টা সময় দেবেন। শিলচর শহরে 5 লক্ষ লোক আছেন, 5 লক্ষ লোকে যদি 1 ঘন্টা করে সময় দেন, 5 লক্ষ লোকের মধ্যে এখানে আসছেন 100 জন। সেই 100 জন লড়াকু, সেই 100 জন আন্দোলনমুখী, সেই 100 জন আন্দোলন করবেনই। বাদ বাকি যে রইল 4,99,000 যে যারা রইলেন, উনাদের জন্য এই বার্তা যে আন্দোলনে আসার দরকার নাই, 1 ঘন্টা সময় দিন। 1 ঘন্টা সময় যদি দেন, তাহলে 50 লক্ষ লোকের 50 লক্ষ ঘন্টা পাওয়া যাবে। এই নাগরিক স্বাধীনতা সংগ্রাম পরিষদ, যেটা মূলত শিলচর শহরের মধ্যে আমরা সীমাবদ্ধ, শিলচর শহরের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল মহল বা একটা সচেতন মহলের মধ্যে আমরা সীমাবদ্ধ। আমার মনে হয় যে একটু চেষ্টা করা যায় কিনা, আপনারা একটা চিন্তা ভাবনা করবেন, একটা গ্রহণ করতে হবে তা না, যে এটাকে একটু ছড়িয়ে দেওয়া যায় না। শিলচরের ক্যাপিটাল পয়েন্ট এলাকায় সড়ক সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। রবিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের বেহাল দশা দেখে রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মীরা জানান, অনেক দিন ধরে শিলচর ক্যাপিটাল পয়েন্টের রাস্তার মধ্যে বিশ্বরাকারের গর্তে পরিণত হয়ে আছে এবং অনেক মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় দিনরাত্র। এই রাস্তার মধ্যে প্রায় সময় ই রিক্সা পাল্টি খায়, এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনতার। তাই শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টে রাস্তার দুরবস্থা দেখে বজরং দলের কর্মীরা রাস্তা সংস্কারের কাজে হাত দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তারা। বজরং দলের কর্মীরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য। দিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে পাল্টি খেয়ে কিছু স্কুল ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানের মধ্যে আরও 2-3 দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম বজরং দলের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে, এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় 2-3 ট্রাক আমরা মাল এনেছি, কিন্তু এইগুলো এখানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা রাস্তার জন্য কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয়, তাই আপনারা যদি অতি সত্যি রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা বজরং দলের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে
ভরাট করার এবং গর্তার সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়া যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং গর্তের সৃষ্টি যাতে না হয়। জিরিবামে হিংসাত্মক ঘটনায় কাছাড় সীমান্তে কড়া প্রহরা আসাম পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান এসপির। অসম মণিপুর সীমান্তবর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গত 4-5 দিন থেকে উত্তপ্ত রয়েছে জিরিবাম। সেখানে বাড়ি গাড়ি ধর্মীয় স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে 144 ধারা, মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ। অসমের সীমান্তবর্তী জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় সতর্ক কাছাড় জেলা প্রশাসন। অসম মণিপুর সীমান্তের অসমের অংশে শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে কাছাড় পুলিশ প্রশাসনের। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রবিবার অসম মণিপুর সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন পুলিশ সুপার নোমাল মাহাতো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, জিরিবামের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড়ে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে সামাজিক মাধ্যমে দুষ্কৃতীরা গুজব ছড়াচ্ছে, এ নিয়ে জনসাধারণকে কান না দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। কাছাড়ের সীমান্তে সুরক্ষা বাহিনীর দায়িত্বে আসাম পুলিশ ব্যাটালিয়ন ও কমান্ডো বাহিনী রয়েছে বলে জানান তিনি। বিগত 4 দিন ধরে যে আমাৰ যি সীমান্তৱৰ্তী অঞ্চল আছে মণিপুৰৰ লগত সকলো ঠাইত আমাৰ সিকিউৰিটি যি এৰেঞ্জমেণ্ট আছে সেইখিনি বিফ আপ কৰা হৈছে। আমাৰ পুলিচ টহলদাৰীৰ ব্যৱস্থা কৰা হৈছে যাতে সম্পূৰ্ণৰূপে শান্তি শৃংখলা বজাই ৰাখিব পাৰে। আৰু আমাৰ যি মণিপুৰ ছাইডৰ যি কিছুমান অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত হৈছে তেনেকুৱা কোনো ধৰণৰ ঘটনা যাতে আমাৰ ইয়াত সংঘটিত হ'ব নোৱাৰে আৰু শান্তিপ্ৰিয় ৰাইজৰ মাজত যাতে কোনো ধৰণৰ বিভেদৰ সৃষ্টি হ'ব নালাগে তাৰ কাৰণে আমি আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে কোনেও যাতে উৰা বাতৰিত প্ৰশ্ৰয় নিদিয়ে। যিবিলাক ছ'চিয়েল মিডিয়াত কিছুমান উৰা বাতৰি ওলাইছে, মানুহবিলাকত হোৱাটছআপ মেছেজত কিছুমান উৰা বাতৰি প্ৰচাৰ হৈ আছে, সেইবিলাক সম্পূৰ্ণ ভ্ৰান্ত। কাৰণ আমাৰ ইয়াত যিখিনি লোক আছে সকলো শান্তিপ্ৰিয় লোক আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ শান্তি শৃংখলা বজাই ৰাখি ইয়াত আছে। ইয়াত কোনো ধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা নাই আৰু আমি আশা কৰিছোঁ যে অনাগত দিনতো ৰাইজে যিসকল লোক ইয়াত আছে ই বিভিন্ন সম্প্ৰদায়ৰ লোক আছে, কিন্তু তাৰ মাজতো কোনো ধৰণৰ বিভ্ৰান্তিকৰ পৰিস্থিতি যাতে সৃষ্টি নহয় তাৰ কাৰণে আমি সকলো ৰাইজক আহ্বান জনাইছোঁ যে এই ধৰণৰ যিবিলাক হিউমাৰ মংগাৰ্ছ আছে, উৰা বাতৰি আছে, হোৱাটছআপত বা ফেচবুকৰ জৰিয়তে যিবিলাক প্ৰচাৰ হৈছে সেইবিলাকৰ যাতে কোনো প্ৰশ্ৰয় নিদিয়ে। আৰু এনেকুৱা ধৰণৰ কিবা এটা ঘটনা বা কিবা কথা যদি তেওঁলোকৰ নটিছত আহে বা তেওঁলোকে লক্ষ্য কৰে তেওঁলোকে লগে লগে প্ৰশাসনক জনাব আৰু প্ৰশাসনে তাৰ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। আমাৰ ইয়াত গোটেই এৰিয়াটোত আপোনালোকে দেখিব যে গোটেই যিটো ষ্ট্ৰেচ আছে আমাৰ প্ৰায় 130 কিলোমিটাৰ আমাৰ ষ্ট্ৰেচ আছে সীমান্তৱৰ্তী মণিপুৰৰ লগত। গতিকে তাৰ গোটেই অঞ্চল জুৰি আমাৰ ডিপ্লয়মেণ্ট আছে আৰু জিৰিঘাট, লক্ষীপুৰ আৰু জয়পুৰ অঞ্চলত। করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবি উত্থাপন পরাজিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। করিমগঞ্জ লোকসভা আসনে পুনরায় নির্বাচনের দাবি উত্থাপন করেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এ নিয়ে ইতিমধ্যে করিমগঞ্জের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের কাছে পত্র প্রেরণ করেছেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আজ রবিবার করিমগঞ্জ ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রশিদ আহমেদ। জেলা কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে নিয়ে রশিদ আহমেদ অভিযোগ করে বলেন, ভোটারদের প্রদান করা ভোটের সংখ্যা ও ইভিএমে ভোটের সংখ্যার মধ্যে যথেষ্ট তারতম্য পরিলক্ষিত হয়েছে, আর এটি করিমগঞ্জ আসনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার উপযুক্ত উদাহরণ। ভোটের দিন করিমগঞ্জ জেলার জেলা আয়ুক্ত সামাজিক মাধ্যমে পোস্ট করা ভোটার সংখ্যা ছিল 11,36,538। অবশেষে পোস্টাল ভোট মিলিয়ে ভোটারদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 11,43,796। কিন্তু ভোট গণনায় দাঁড়িয়েছে 11,47,607টি ভোট, অর্থাৎ ভোট দেওয়ার পর ভোট গণনাতে 3,811টি ভোট বৃদ্ধি পাওয়ার অভিযোগ কংগ্রেসের। আর চূড়ান্ত এই অনিয়মের ভিত্তিতে করিমগঞ্জ লোকসভা আসনে পুনরায় নির্বাচনের দাবি জানান কংগ্রেসের পরাজিত প্রার্থী রশিদ আহমেদ।
অন্যদিকে বিজয়ী প্রার্থী কৃপানাথ মালার সার্টিফিকেট অবৈধ বলে স্থগিত রাখার দাবি জানান তিনি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জানান, নির্বাচন কমিশন তার আবেদনে সাড়া না দিলে তিনি আইনের শরণাপন্ন হওয়ার কথাও জানিয়েছেন। পোস্টাল যেটা ছিল 7,258 পোস্টাল ব্যালট, এইটাকে অ্যাড যদি করা হয় তাহলে 11,43,796 এটার মধ্যে টোটালটা আসে, কাস্টিংয়ের মধ্যে আসে। এটার মধ্যে আবার এই কাস্টিং যেটা পোস্টাল ব্যালটের মধ্যে আবার ছিল 725 রিজেক্টেড ছিল, 89 ছিল নটার মধ্যে ছিল। এইগুলোকে যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস করলে দেখা যায় একমাত্র 6,444 পোস্টাল ভ্যালিড 6,444। এইটাকে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের কাছে আসে টোটাল 11,43,796। কিন্তু দেখা গেছে যে কাউন্টিং যখন হইল, কাউন্টিং করা হয়েছে 11,47,607, অর্থাৎ 11,47,607। thereby দেখা যাইতেছে 3,811 ভোটটা কাউন্টিং বেশি হয়েছে। এইখানে হইল হোল প্রবলেম। কালকে নিউজে এসেছে, ওনারা চ্যানেলে শুনেছি আমি, 11,000 বলেছেন, ওনারা ভুল বলছে। 11,000 যারা পোস্টাল বাদ দিয়েছিল, পোস্টাল লাগাইলে ডিফারেন্সটা হয় 3,811। এখন যতই হোক, একটাই হোক, দুটাই হোক, 100টা হোক, 1 লাখ, উই আর নট কনসার্ন। আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু এইটা, তো এই 3,811টা আমি ওই দিন রাত্রে আমার হিসাব করে আমি পেয়েছিলাম, যেহেতু আমি অথেন্টিসিটিটা জারি করতে পারি, যার জন্য আমি একটু অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করে ইন দ্য মিন টাইম নন অফিসিয়াল হাইলাকান্দির অফিসিয়ালি পাওয়া গেছে, কোনোটা নন অফিসিয়াল আমি পাইছি। সার্টিফাইড কপিটা আগামীকালকে পাওয়া। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের 72তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শিলচরের বঙ্গভবনে। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের 72তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শিলচরের বঙ্গভবনে। রবিবার প্রকাশ্য অধিবেশনের মাধ্যমে 72তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় চা কর্মচারীদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দিনে সংগঠনের চলার রূপরেখা নিয়েও বিভিন্ন দিক আলোচনা করা হয়। মুখ্য অতিথি কৌশিক রায় সভায় উপস্থিত ছিলেন। সভাপতি মৃদুল মজুমদার, কার্যকরী সভাপতি পঙ্কজ ধর, উপসভাপতি গৌরী প্রসাদ বিশ্বাস, অজয় সিং, মানবেন্দ্র ভট্টাচার্য সহ আরো কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যে বরাক উপত্যকায় প্রায় 12-13টি বাগান বিগত 1-1.5 বছরের মধ্যে সিক হয়েছে, রুগ্ন হয়েছে, এবং যারা সময় মতো বেতন দিতে পারছেন না, যারা সময় মতো যে পিএফ এর টাকা, সেই পিএফ এর টাকা জমা দিতে পারছেন না। আমরা দেখছি অনেকের এরিয়ার পেন্ডিং আছে, অনেক আছেন যারা গ্র্যাচুইটির পয়সা পাচ্ছেন না, রিটায়ার করে পরে মারা যাচ্ছেন, কিন্তু গ্র্যাচুইটির পয়সা সেগুলি তারা পাচ্ছেন না। যে বাগানের যে ফেসিলিটিগুলি আছে, কোয়ার্টারের ফেসিলিটি থেকে শুরু করে যে মেডিকেল ফেসিলিটিগুলি আছে, সেই ফেসিলিটিগুলি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। সরকারের তরফ থেকে যতগুলি যেভাবে সাহায্য করা সরকার করে যাচ্ছে, আজকে যে পানীয় জলের ব্যবস্থা বলুন, আজকে সেই রাস্তাঘাটের ব্যবস্থা বলুন, মেডিকেলের ব্যবস্থা বলুন, সরকার করছে। এবং আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় 1 মার্চ যখন লক্ষ্মীপুরে এসেছিলেন, উনি বরাক উপত্যকায় কাছাড় জেলার 53টি চা বাগানের জন্য 53টি অ্যাম্বুলেন্সও দেওয়ার ব্যবস্থা সেদিন উনি করে গিয়েছিলেন। এই বরাক উপত্যকার সবচেয়ে বড় অর্থনীতি, কোনো একটু অর্থনীতিটা নির্ভর করত চা শিল্পের উপর। কিন্তু আজকে চা শিল্পের যা অবস্থা, চা শিল্প দিনকে দিন মুখ থুবড়ে পড়ে গেছে। আপনারা দেখবেন, ভালো করে লক্ষ্য করেন, যদি দেখবেন যে চা বাগানের আমাদের যারা কর্মচারী, এরা দিনের পর দিন কাজ করে যাচ্ছে, অথচ মাস শেষে বেতন পাচ্ছেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, বরাক উপত্যকার এমন বাগানও আছে 6-7 মাস হয়ে গেছে তারা বেতন পাচ্ছেন না। ন্যূনতম যে স্বাস্থ্যজনিত কারণে যে এইটুকু দিতে দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের যারা স্টাফ যারা রয়েছে, কর্মচারীদের আপনারা যদি কোয়ার্টারের অবস্থা দেখেন তাহলে আপনার বর্ণনাতীত। জল পড়ছে না, ফেন্সিং আছে, বাচ্চাদের কী করে পড়ানো হবে, চিকিৎসার ব্যবস্থা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটা, এই বাগানগুলোর এই অচল অবস্থা
দিনকে দিন নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু বাগান যারা বাগান পরিচালনা করছেন তাদের দিয়ে দেখুন তারা ঠিকঠাক বেতন পাচ্ছেন, ওনারা ভালোভাবে ওনারা দিন কাটাচ্ছেন। আশ্রম রোডে রুবি ওয়াইন শপটিকে স্থানান্তরিত করার দাবি কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতাদের। আশ্রম রোডের ওয়াইন শপটিকে নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। রবিবার কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে রুবি ওয়াইন শপটিতে সন্ধ্যের পর থেকে মদ বিক্রি সহ রাস্তায় বসে তা সেবন করে যুবকেরা রাস্তায় যাতায়াতকারী মহিলা ও ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ আজও অব্যাহত। বিষয়টি জেলা প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছেন না, যার কারণে এলাকায় নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, রুবি ওয়াইন শপের পাশে থাকা বসবাসকারী স্থানীয় মানুষদের নো অবজেকশন না দেওয়া সত্ত্বেও কিভাবে চালাচ্ছেন একটি মদের দোকান। বিগত দিনে সমাজসেবী তথা কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরী অভিযোগ লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অপচেষ্টা কারীদের তীব্র ভাষায় নিন্দা জানান। সেদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কৈবর্ত উন্নয়ন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার, শহর কমিটির সভাপতি অর্জুন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার, সহ সভাপতি সুবোধ দাস, গিরীন্দ্র দাস, সূর্য দাস, প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, জীবন অধিকারী, সুরঞ্জন দাস প্রমুখেরা। রাত্রি 8টা-9টার পরে যে গাড়ির একটা স্পিড লাগে, তারপরে যে কেন মদ খেয়ে যে হাউলিং হয়, যে আজকে ধরুন যে সিসি ক্যামেরাতে গত 25 তারিখের যে ঘটনাটা সামনে এসেছে, এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক ঘটনা ঘটছে, যেটা আমরা এই লোকাল মুরব্বীরা এটাকে সমাধান করিয়ে দিছে। ছোটোখাটো আসিল যা নিজের মধ্যে ইয়ে হয়েছে, সেই দিন হয়তো এরকম ঘটনা একটা ফোন করছে, কথা কাটাকাটি হয়েছে, একটা ঘটনা ঘটিয়েছে। কিন্তু এটার মূল কারণটা কি? মূল কারণটা এখানে এই যে মদ বিক্রি হওয়ার কারণে মদের বোতল হয়ে এখানে আড্ডা একটা জমাই দিত। তো আজকে যদি এই মদের দোকানটা না সরানি হয়, তাহলে ভবিষ্যতে আরও ঘটনা ঘটবো, যেগুলো ঘটছে আজকে এটা সিসি ক্যামেরাতে আইসি, যেগুলো ছোটো ছোটো যারা আমরা আশেপাশের যারা মুরব্বী যারা ইয়ে করছে, তো এটা যদি না সরানো হয় ভবিষ্যতে আরও এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মদের দোকান রুবি ওয়াইন শপ যে 7টার থেকে 10টার মাধ্যমে বন্ধ করার মাধ্যমে যে একটা এই লাইনে মদ খাওয়ানো বা সিস্টেম ছাড়া যে চলছে, সেটার জন্য প্রতিবাদ আমাদের সভা। আমরা চাই এই ওয়াইন শপটা এখান থেকে সরানি হোক, ডিসি এবং বিভিন্ন সংগঠন যারা সংগঠনের মাধ্যমে আমরা চাইছি এটা সরানো হোক। আর এই যে ওয়াইন শপটা জালিয়াতি করে কোনো এই পাড়া প্রতিবেশী বা এখানের যে কোনো মানুষের অথরিটি ছাড়া কীভাবে এই মদের দোকানটা এভাবে খোলানো হয়েছে, সেটার জন্য আমরা চাই ডিসির মাধ্যমে এই দোকানটাকে চিরতরে এখান থেকে বিদায় দেওয়া হোক। না হলে এই ধরনের ঘটনা আবারও সামনে আসবে। আর একটা যে সুজিত দাস চৌধুরী, উনার ব্যাপারে যে উনি আমাদের দুবারের নির্বাচিত প্রেসিডেন্ট, উনি কেন এসছেন, এটা উনি আগে একটা মহিলার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, হয়তো সিসি ক্যামেরার ফুটেজ আসেনি। সিসি ক্যামেরার ফুটেজটা এই দোকানের সামনে আছে এবং কিছু দূরে সিসি ক্যামেরা লাগানো নেই। তার জন্য সুজিত দাস চৌধুরীকে যারা এই টল করছেন, এবং আমরা চাই যে প্রশাসন যেহেতু এটার মাধ্যমে ইনভেস্টিগেশন করে একটা সঠিক সিদ্ধান্ত নেবে এবং অন্য কমিটিগুলোকে যে সুজিত দাস চৌধুরীর ব্যাপারে যে পদক্ষেপ নিচ্ছেন, আমরা সেটার থেকে বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। আমার মতো স্টুডেন্ট সমাজের কাছে আমার একটা অনুরোধ, বা ডাক্স অ্যাসোসিয়েশনের কাছে আমার একটা অনুরোধ, আপনারা তো করবেন, আমরা অ্যাসোসিয়েশনের কাছে আমরা দাবিটা আপনারা অতি সত্তর দোকানটা আপনারা এখান থেকে শিফট করুন। আর ডিসি মহোদয়ের কাছে আপনার অনুরোধ এটা যাতে এখান থেকে আমরা এটা শিফট করতে, কারণ আমরা এটা বন এরিয়া প্রসূতি মানুষ, কারণ প্রচুর মানুষ দিন খাটার মানুষ, আয়া গিয়ে আমরা একটা দিন বুঝিয়ে কাজ করি, আয়া একটা বোতল লিখব, কোনো রকম দিন খাটা চালাইতে আছে। আমার এটাই অনুরোধ, আর এটাই আমার কথা। সুজিত দাসে যেটা করছে, সুজিত দাসের যে ওইব কিনা ওইটা আইনের ব্যাপার। আর এটা তদন্ত করতো, মেয়ে লোকটারা যে অত্যাচার করছে এটা কিন্তু সিসি ক্যামেরার এরিয়ার বাইরে এটা করছে। ওই যে সামনে একটা এদিকে আয়া দেখবেন আরো 50 মিটার না 50 ফুটের এদিকে একটা আয়া, একটা গল্লির মুখ আছে, এই গল্লির মুখটা ধরছে। এই গল্লিটার নাম কেটা? হ্যাঁ, মা দুর্গা ল্যান্ডের সামনে হয়েছে যে ঘটনাটা হয়েছে, এটা পুলিশে তদন্ত করবো। সুজিত দাস এরকম ফাঁকফাই মানুষ, কারণ তাই নিয়ে আমরা 2বার প্রেসিডেন্ট দিছি, দেওয়ার কারণ আছে, ভালো মানুষ করে দিছি। এই হিসাবে হয়তো এর লেগে যে আইলো এই অনেকের সামনে, এর আগে আমরা কথা কাটাকাটি সেটা আইনেরটা আইনে দেখবো।
আমার কথা হয়েছে অতি সত্তর যাতে ওয়ান শটটা আমি সুশীল সমাজের কাছে অনুরোধ করি, আপনারা যেহেতু এটা লাগছো নিম্বল হয়েছেন, আপনারা তদন্ত করিয়া আমার এটা অতি সত্তর এখান থেকে সহায়তার দাবি জানাই। করিমগঞ্জের চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন এক চালক। করিমগঞ্জের চরগোলায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শনিবার রাতে। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। জানা গেছে রাত আনুমানিক 2:30 নাগাদ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক বিকট শব্দ হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় এক লরি চালককে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত TR01 AV 1758 নম্বরের লরিটি ত্রিপুরার দিক থেকে আসছিল। AS 01 PC 8585 নম্বরের পণ্য বোঝাই একটি লরি করিমগঞ্জ শহরে প্রবেশের পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে TR01 AV 1758 নম্বরের লরি চালকের ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা যায়। অন্য লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত নামে করিমগঞ্জ ট্রাফিক পুলিশ। লংতরাই ডিলার মিট 2024 শিলচরে আয়োজিত। আজ রবিবার লংতরাই ডিলার মিট 2024 শিলচরে আয়োজিত হয়। শিলচর হাইলাকান্দি রোডে আয়োজিত ডিলার মিটে স্বাগত ভাষণ রাখেন অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির জোনাল মার্কেটিং ম্যানেজার পলাশ সরকার। ডিলার মিট অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উদ্বোধকের ভাষণ শেষে লংতরাই ব্র্যান্ডের কর্ণধার রতন দেবনাথ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এরপর মধ্যাহ্নভোজন শেষে প্রতিনিধি দলের আলোচনা, লাকি ড্র, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজল বণিক, অসিত দত্ত, নন্দদুলাল সাহা, প্রাণেশ পাল, অঞ্জন পাল, বাদল পাল প্রমুখ। অর্গানিক পাইপ ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং আমরা করি 2010 থেকে, যেটা অর্গানিক পাইপ ফার্টিলাইজার সারা নর্থ ইস্ট আমরা মার্কেটিং করি এবং প্রাইভেট এবং গভর্নমেন্ট লেভেলে আমরা অত্যন্ত সুনামের সহিত এই কাজটা আমরা করছি। আজকে এই যে ডিলার্স মিট, এই ধরনের ডিলার্স মিট আমরা নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে আমরা করি, ত্রিপুরাতেও আমরা করি। গত বছর আমরা করিমগঞ্জে করেছি, এই বছর আমরা শিলচরে করছি। তো আমাদের যারা রিটেলার বন্ধুরা এখানে এসছেন প্রায় 150 জনের মতো আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই লংতরাই কোম্পানি গুরু মশলার পাশাপাশি মাস্টার্ড অয়েল, সয়াবিন, চাউল এবং আরো কিছু আপকামিং প্রোডাক্ট আমাদের আসছে, যেগুলি হয়তো নেক্সট ইয়ার আমরা দিতে পারবো। আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে তৃতীয় রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন শিলচরে। অসম মণিপুর সীমান্তবর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গত 4-5 দিন থেকে উত্তপ্ত রয়েছে জিরিবাম। সেখানে বাড়ি, গাড়ি, ধর্মীয় স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে 144 ধারা, মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ। অসমের সীমান্তবর্তী জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় সতর্ক কাছাড় জেলা প্রশাসন। অসম মণিপুর সীমান্তের অসমের অংশে শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রয়েছে কাছাড় পুলিশ প্রশাসনের। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রবিবার অসম মণিপুর সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন পুলিশ সুপার নোমাল মাহাতো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, জিরিবামের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড়ে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে সামাজিক মাধ্যমে দুষ্কৃতীরা গুজব ছড়াচ্ছে, এ নিয়ে জনসাধারণকে কান না দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। কাছাড়ের সীমান্তে সুরক্ষা বাহিনীর দায়িত্বে আসাম পুলিশ ব্যাটালিয়ন ও কমান্ডো বাহিনী রয়েছে বলে জানান তিনি। দুটো সাবজেক্ট মিলে 12 জন ওরা স্টেট লেভেল কম্পিটিশনে যাবে গৌহাটিতে। আসাম সরকার এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রাক্তন এমএলএ শিলাদিত্য দেব দাদাকে এবং সৌমেন ভারতীয়াকে, ওরা নিজস্ব চেষ্টায় আজকে আসাম সরকারের সাথে মিলিত হয়ে এই উদ্যোগটা নিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখানে প্রতিযোগিতা আসাম সরকার ওদের থাকা, খাওয়া, আসা যাওয়া সমস্ত খরচ বহন করছে। তারপর প্রাইজ মানি আছে, আরও অনেক কিছু আছে। আমরা খবর পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের রাজ্যপাল
উনিও উপস্থিত থাকবেন। শঙ্করদেব কোলাঘাটে ফাইনাল রাউন্ড হবে। তো আমরা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং খুব বুঝতে পারছেন খুব টাফ চলছে জিনিসটা। ক বিভাগে একজন প্রায় 50-এর উপরে ক বিভাগের প্রতিযোগিতা আছে, এর মধ্যে একজন বের হবে। তো বিচারকের আবার সম্পূর্ণভাবে দায়ভার দিয়ে দিয়েছি, ওরা যা বিচার করুন তাই আমাদের মাথা ব্যথা নিতে হবে। মকাসহ মামুর মোকামের নতুন কমিটি গঠিত, দুপক্ষের মধ্যে চলা বিবাদের সমাধান হলো। হযরত পীর মকাসহ বাবার মোকামের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয় গত 12 মে। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার কমিটিতে সবাই মোকাম প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে কমিটির উপস্থিত বিগত দিনের কমিটির কর্মকর্তাদের মধ্যে চলে আসা মতবিরোধের কারণে বিগত কয়েক বছর বার্ষিক উরুস না হওয়াতে দুঃখ প্রকাশ করেন। আগামী দিনে এই রকম মতবিরোধ হবে না বলে জানান এবং আগামী দিনে এই কমিটির মাধ্যমে হযরত পীর মকাসহ বাবার মোকামের সেবামূলক কাজ পুনরায় সুষ্ঠুভাবে চলবে বলে জানান কর্মকর্তারা। আমার গ্রামের বহু মানুষ মিলিয়ে মসজিদ কমিটি এবং কমিশনাররা সবাই মিলিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে গত 12 মে। আজকে আমরা প্রথম মিটিং করেছি যে আমাদের মোকামে আর কোনো গণ্ডগোল হবে না ভবিষ্যতে, এবং আমাদের মুরব্বী আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্টও আছে এবং সবাই মিলিয়ে আমরা হিন্দু মুসলিম মিলিয়ে এই কমিটি গঠন হয়েছে। টোটাল 40 জনের মতো আমরা এই কমিটিটা আছি, আর ওই কমিটিটা বর্তমানে চলিয়ে যাক, খুব সুন্দরও চলিয়ে যাক। আমরা সবাই মিলেমিশে এই কমিটিটা অ্যাডভাইজারি কমিটি দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই কমিটিটা চলে, আজকে হলো ফার্স্ট মিটিং। ওই মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছে এই কমিটির এই মোকামের কাজের সম্বন্ধে, মোকামের উন্নতি সম্বন্ধে, মোকামের যেগুলা ফেসিয়ার ইয়ে আছে যেগুলা বক্স আছে, টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, সঙ্গে দেওয়া হয়েছে তার সাবি এবং সঙ্গে দেওয়া হয়েছে ফেসিয়ার। আমাদের যে মহামামুর যে মাজারটা নিয়েই আমাদের উদ্দেশ্য। আমরা একমত হয়ে সবাই এই রোজাটাকে একটু উঁচু করার চেষ্টা করব, আর সেটা সুন্দর করার চেষ্টা করব। আমি আমাদের কাছাবাসীদের কাছে এটাই অনুরোধ, যাতে আপনারা সবাই আসবে, এখানে দেখবে। আমরা নেক্সট ডে উরুস করার জন্য এইটা আমরা মিটিংটা দেখেছি। উরুস না হওয়াতে আমাদের খুব লজ্জিত আমরা আপনাদের কাছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। কাবুগঞ্জ জনতা কলেজের 60তম বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে জরুরি বৈঠক, প্রস্তুতি চূড়ান্ত। আগামী 22 ও 23 জুন হীরক জয়ন্তী উদযাপন। কাছাড়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাবুগঞ্জ জনতা কলেজ তাদের 60তম বর্ষপূর্তিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী 22 ও 23 জুন উদযাপন করতে চলেছে হীরক জয়ন্তী উদযাপন। এরই পরিপ্রেক্ষিতে রবিবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ডক্টর দেবাশিস পালের পৌরোহিত্যে চূড়ান্ত রূপরেখা তৈরির উদ্দেশ্যে আয়োজিত হয় এক জরুরি বৈঠক। উক্ত বৈঠকে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, প্রাক্তনী সমিতির পদাধিকারী সদস্যা, শুভাকাঙ্ক্ষী সহ বর্তমান কলেজ পড়ুয়ারা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। হীরক জয়ন্তী উদযাপন সমারোহকে সফল করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল। আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্ত রায়, বিষ্ণু রঞ্জন ধর, মিহিরকান্তি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথমে একটা শোভাযাত্রা করা হলো সকালে, এবং সবাই অনুরোধ থাকবো সেই শোভাযাত্রায়, বিশেষ করে কলেজের প্রাক্তন ছাত্র যারা, বর্তমান ছাত্র এবং কলেজের সাথে জড়িত বিভিন্নভাবে তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে তারা যেন ওই শোভাযাত্রায় থাকে। এটাই কলেজের ইমেজটাকে তারা করাই এই শোভাযাত্রাটা। 2 নম্বর, ওই দিনই যেহেতু রক্তদান একটা মহৎ কাজ, আজকের দিনে এটা চাইতেছি যে এই ভালো দিনে আমরা এই রক্তদানের শিবির আয়োজন করবো। কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির সাথে কথা হয়েছে, শ্রী কল্যাণ চক্রবর্তী, উনি সম্মতি দিচ্ছেন। তো 23 তারিখে সেটা আয়োজন করা হলো। 22 তারিখে সকালবেলা আমরা পতাকা উত্তোলন করবো। তারপরে আমরা আমাদের যে এই কলেজের যারা প্রাক্তন শিক্ষক বা এই কলেজের যারা ল্যান্ড বোর্ডিং করছে বা বিভিন্নভাবে যারা সাহায্য করছে, যারা নেই আমাদের মধ্যে, তাদের নামে তর্পণ করা হবে। জাল করে মসজিদে জমি দখল করার ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে উধারবন্দের পানগ্রাম এলাকায়। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পানগ্রাম পুরাতন জামে মসজিদ
জাল করে নামজারি করার অভিযোগ উঠল শিক্ষক জাকির হোসেন চৌধুরীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মসজিদ পরিচালন কমিটি সহ স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির কর্মকর্তারা রবিবার সংবাদ মাধ্যমকে জানান, শিক্ষক জাকির হোসেন চৌধুরী জাল করে মসজিদের নামজারি করার পাশাপাশি মসজিদ পরিচালন কমিটির সদস্যদের মানসিক ও শারীরিকভাবে নানা নির্যাতন করছেন। শুধু তাই নয়, জাকির হোসেন চৌধুরী মসজিদের নামাজ পাঠেও বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে এদিন অভিযোগ করেছেন তারা। বিষয়টি নিয়ে মসজিদ পরিচালন কমিটি সহ স্থানীয়রা প্রশাসনের সহ স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলে বিধায়ক লিখিত কাগজ ফরওয়ার্ড করে দিলে কমিটির কর্মকর্তারা সেটি সেটেলমেন্ট অফিসে জমা দেন। এরপরও অভিযুক্ত শিক্ষক জাকির হোসেন চৌধুরী মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক ও সহ সম্পাদকের নামে থানায় একটি এজাহার দায়ের করেছেন। ওই ইংরেজিত কিছু মানুষে মসজিদ ছাড়িয়া গেছেন গিয়া, অন্য হামসায়া জুবির কোনা কয়টারে এখানে গিয়া তারা মসজিদ বানাইয়া এখানে হামসায়াদারি খতরা। আর এই তারিখে দেখা যায় জমামন্দিত গিয়া যে এই তারিখে জাকির হোসেন চৌধুরী নামে একজন ব্যক্তি তাই নিলা গিয়া শিববাড়ি স্কুলের মাস্টার তাই গিয়া অবৈধভাবে নামজারি করে লইছেন। আমার বাপ দাদা হলে মসজিদ মাটি দান করিয়া গেছিল, গ্রামবাসী লইয়া নমাজ উমাজ পড়িতাম। এখানোর মাস্টার একজন, তার নাম হইল জাকির হোসেন চৌধুরী। কোন স্কুলের মাস্টার? ঠালিগ্রাম শিববাড়ি স্কুলের মাস্টার। হে এখানো কদিন পরে পরে একটা অত্যাচার করে আমরা সঙ্গে। এই মসজিদ গন্ডগোল করতো, গর্দনা ভাঙিলে তো লাত্তিয়া বাইর করতো, নানান নমুনার করে। এটা একটা আমরা ইজার দিয়েছিলাম প্রশাসন। কাটিগড়ার বন্যা কবলিত এলাকায় জল পরিশোধক বিতরণ করল রোটারি ক্লাব। সামাজিক সেবামূলক কাজ সবসময় করে, হঠাৎ করে আকস্মিক যে ফ্লাডের পরিস্থিতি হইল, এরপরে যে জলের চতুর্দিকে জল ঢুকলো এবং আমরা দেখলাম যে জল বৃষ্টি হয়, ফ্লাড হয়, তারপরে জল যখন নামে তখন মানুষের খাওয়ার জলের খুব সমস্যা হয়। তো খাওয়ার জলের সমস্যা হলে খাওয়ার জল থেকে নানান পেটের প্রবলেম হয়। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা এই আলম যে সাথে যোগাযোগ হইল, তারা কইলো যে এই এরিয়ার নাম কইলো যে এরিয়াতে আমরা এইরকমভাবে সমস্যা আছে জলের, আপনারা এখানেও প্রোগ্রাম করলে আপনি এখানে মানুষ উপকারিত। তখন যখন বন্যার জল নামি গেছে সব তো পাওয়া যায়, খাবার দাবার পাওয়া যায়, কিন্তু পানীয় জলটারই প্রবলেম হয়ে যায়। আর এই জল থেকে এই হয় কারণ যেটা কইলা পেটের ওষুধ, যার লিগা আমরা একটা ওয়াটার পিউরিফাইং প্যাকেট হয়, এই প্যাকেটের মধ্যে ফিটকারি আছে, চুন আছে, আর ছোট প্যাকেটের মধ্যে ব্লিচিং পাউডার আছে। এটারে ব্যবহার বিধি কেমনে আমরা পুরা বাংলা সুন্দর করিয়া লিখিয়া দিছি। সাপোজ আপনারা এখানে পিএসি বহুত স্কিম আছে, সরকারও জল দেয়। যদি কোনো কারণে জল সাপ্লাই কারেন্টের লেগে হোক বা কিছু লেগে হোক বন্ধ থাকে, আপনারা পুষ্করিণী যে জল বা বন্যার যে জল, নদীর জলটা 20 লিটার একটা পাত্রে লইয়া এই যে হলুদ রঙের যে ওষুধটা আছে, এটা চুন আর ফিটকারি মিশাই। এটা বেশি গুলা হইলে ছোট চামচে 1 চামচ, কম গুলা হইলে ছোট চামচে 1 চামচ থেকে একটু কম দিলে হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী, চাপে বিজেপি, জোট যুগের সূচনা। বরাক উপত্যকায় বিভিন্ন সমস্যা নিয়ে সরব শিলচরের নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। শিলচর ক্যাপিটাল পয়েন্ট এলাকায় সড়ক সংস্কারে হাত দিল বজরং দল। জিরিবামে হিংসাত্মক ঘটনায় কাছাড় সীমান্তে কড়া প্রহরা, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশ সুপার নোমাল মাহাতোর। করিমগঞ্জ লোকসভা আসনে পুনর্নির্বাচনের দাবি উত্থাপন পরাজিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।